স্বাগতম। আজকের চেনা চিত্র অচেনা গল্পের আমাদের চরিত্র হচ্ছে হেমা মালিনী, ড্রিম গার্ল। আপনারা জানেন যে 50-60 বছর নিয়ারলি দ্যাট হেমা মালিনী কিন্তু চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছে। অবশ্য এখন তিনি যে খুব একটা সিনেমা টিনেমা করছেন এমন না, বিগত প্রায় 5-10 বছর ধরে তিনি তো সাংসদ কেন্দ্রের, রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। এবার হেমা মালিনী প্র্যাকটিক্যালি চলচ্চিত্রে এসেছিলেন সেটা 60-এর দশকের মধ্যভাগ থেকে শেষ ভাগের দিকে। রাজেশ খান্না যখন অভিনয় জগতে এসছেন তার আগে পরে বা প্রায় সমকালীন, এক বয়স না, রাজেশ খান্না বয়সে বড় ছিলেন। হেমা মালিনী যখন ছবিতে আসেন তখন তার আসার কথাই ছিল না। তিনি অসাধারণ নৃত্যপটীয়সী ছিলেন, তিনি তামিল, হিন্দিও খুব ভালো বলতে পারতেন না, ইংরেজিটা বলতে পারতেন, কিন্তু সেটাও তামিল স্টাইলে। এবং তাকে আবিষ্কার করা হয় শুনেছি, তিনি আয়েঙ্গার পরিবারের মানে ব্রাহ্মণ ছিলেন। হেমা মালিনী চক্রবর্তী নাম, বরুণ চক্রবর্তী ক্রিকেট খেলেন, বরুণ চক্রবর্তী বাঙালি না, তিনি সাউথ ইন্ডিয়ান, আমাদের KKR খেলে না, সেরকম হেমা মালিনী চক্রবর্তী তার পদবী ছিল। তো খুব ভালো ডান্সার। কোনো এক পরিচালকের নজরে তিনি পড়ে যান। তিনি হেমা মালিনীর মাকে বলেন যে আপনার মেয়েকে অভিনয় করতে নিয়ে যাব। নায়ক হচ্ছে গিয়ে রাজ কাপুর, ছবির নাম সপনো কা সওদাগর। তো বলে আমার মেয়ে তো হিন্দি বলতেই পারে না ভালো করে, বলে না ও যা পারে পারে নিয়ে আসো। রাজ কাপুর দেখলো যে একটা পুচকে মেয়ে, তার আধা বয়সী, তার সঙ্গে অভিনয় করতে হবে সপনো কা সওদাগর, কিছুই করার ছিল না হেমা মালিনীর তাতে। তো সপনো কা সওদাগর হলো, অতি বাজে বই, বাজে ছবি, সেটা চললো না, কিন্তু ওই ঠিক আছে, রাজ কাপুরের ছবি, খরচার পয়সা উঠে গেল, হেমা মালিনী নামে একজন কেউ সিনেমা জগতে এলেন, এটা একটা খবর হয়ে গেল। খুবই বাজে হিন্দি বলতেন তিনি। তখন তো ডাবিং এর এত সুবিধা ছিল না যে হেমা মালিনীর গলাটা অন্য কেউ করবে টরবে, এইসব ব্যাপার ছিল না। এরপরে আবার ছবি পান না, তখন দক্ষিণ ভারতে কিন্তু হিন্দি ছবি চিরকালই হয়েছে, আজকেও হয়। দক্ষিণ ভারতে ঢুন্ডু বলে একটা অর্গানাইজেশন থেকে ওয়ারিশ বলে একটি ছবি হলো, যেটা ওয়ারিশ মানে হিন্দিতে যাকে ওয়ারিশ মানে হচ্ছে কি যিনি টাকা পয়সায় ভবিষ্যতে যিনি ওয়ারিশান পাবেন তাকে ওয়ারিশ বলা হয়। তো ওয়ারিশ বলে একটি ছবি হলো, তখন জিতেন্দ্র নতুন উঠে এসছে, খুব নামধাম। সেই ছবিতে জিতেন্দ্র বিরুদ্ধে বা বিপক্ষে হেমা মালিনীকে নিয়ে আসা হলো। কিছুই না, জিতেন্দ্ররও করার কিছু ছিল না, হেমা মালিনীরও করার কিছু ছিল না, কিছু নাচা গানা ছাড়া এই ধরন ব্যাপার স্যাপার। কিন্তু গল্পটা খুব জমজমাট ছিল, খুব জমাটিয়াল গল্প ছিল এবং মেহমুদ টেমুদ ইত্যাদি ছিল। ফলে সেই ছবিটি হিট করলো বাজারে, কিন্তু হেমা মালিনীর নাম তেমন ভালো গেল না। একটা কথা জানবেন যে তার আগের ছবিটা মানে সপনো কা সওদাগরের হেমা মালিনীকে দেখতে খুব খারাপ লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে কি যে অসাধারণ সুন্দরী সেটা কিন্তু তাকে বোঝা গেছে ন্যাচারাল পোশাকে বা আধুনিক পোশাকে, সেটা কিন্তু এই ওয়ারিশে। আবার তিনি ছবি পাচ্ছেন না এই সময়টা। তখন দেবানন্দের জুয়েল থিপ সুপার হিট হয়ে বেরিয়েছে। এরা ভাবছে, বিজয় আনন্দ ভাবছে পরের ছবিটা কি করা যায় দেবানন্দকে নিয়ে। তো তখন একজন প্রডিউসার এসে বললো যে আমরা একটা ছবি করছি, জনি মেরা নাম গল্পটা নেওয়া হয়েছে, বিজয় আনন্দ আপনি এটা ডাইরেকশন দিন। বিজয় আনন্দ ঠিক আছে বলে দেবানন্দকে নিতে হবে। বলে দেবানন্দের এক ভ্যানতারা ছিল যে SD বর্মন ছাড়া তিনি গানের কাউকে নেবেন না, কিন্তু সেই সময়টা SD বর্মনকে পাওয়া যায়নি, ফলে দেবানন্দ খুব মনে কষ্ট পেয়েছে। ফলে সেখানে আনা হয়েছিল কল্যাণজি আনন্দজিকে। দেবানন্দ কড়াভাবে কল্যাণজি আনন্দজিকে বলেছে না, দেখো গানের সুর তোমরা দিচ্ছ কিন্তু সুরের স্টাইল কিন্তু শচীন কর্তার মতন যেন হয়। বলে হ্যাঁ ঠিক আছে। নায়িকা কাকে করা যায়? তখন দেবানন্দকে কেউ একজন বললো যে এটি নতুন মেয়ে, রাজ কাপুরের ছবিতে অভিনয় করেছিল, কিছু করতে পারেনি, মেয়েটা অপূর্ব সুন্দরী, নতুন মেয়ে করবেন? দেবানন্দ বললো হ্যাঁ ঠিক আছে, কি ব্যাপার? বললো এর নাম হেমা মালিনী। দেখুন, দেবানন্দ যদি সেদিনকে হেমা মালিনীকে না নিতেন, আজকে হেমা মালিনী হতো না। তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, হেমা মালিনীকে নিয়ে আমি করব। এই ছবিতে হেমা মালিনীর কিছু করণীয় ছিল, খুব ভালো অভিনয় তা না, মানে তার অনেকটা পারফরমেন্স ছিল, নাচের দৃশ্য ছিল, দেবানন্দের সঙ্গে প্রেমের দৃশ্য ছিল, দেবানন্দের তখন বিরাট নাম। ফলে জনি মেরা নাম সুপার ডুপার হিট হয়ে বেরিয়ে চলে গেল। আর দেবানন্দ আর রাজ কাপুরের প্রফেশনাল ক্ল্যাশ তো ছিলই। এবার হেমা মালিনী উঠে আসলেন বাজারে, একের পর এক ছবি সই করতে আরম্ভ করলেন।
কিন্তু কি হবে সই করে হেমা মালিনী না ছিল অভিনয়, মানে অভিনয় এমন কিছু করতে পারতেন না। আর তার কথার মধ্যে সেই তামিল ভাষা, मैंने बोला এরম ভাবে বলবে না, इसलिए मैंने उधर गया এই কথাটা বলবে, इसलिए मैंने उधर गई थी। হেমা মালিনী এর চাপা একটা অদ্ভুত ধরনের কথা বলতেন, যে ব্যাপারটা মানে ঠিক আছে, সুন্দরী বলে পার হয়ে গেছে। এর মধ্যে তিনি ধর্মেন্দ্রের সঙ্গে অভিনয় করেছেন, তিনি রাজেশ খান্নার সঙ্গে প্রেমনগর বলে একটি ছবি করেছেন, খুব হিট করেছে ছবি। কিন্তু হেমা মালিনী মানে একটা সামথিং এলস, অভিনয় টভিনয় জানেন টানেন এগুলো কোনোটাতে প্রমাণিত হয়। হেমা মালিনী মানে ঠিক আছে নায়িকা হিসাবে চলছে এইভাবে দিনের পর দিন চলতে আরম্ভ করল। দর্শক বন্ধু, একটা কথা আপনাদের বলি, খুব ভালো ডাইরেক্টররা অনেক সময় চ্যালেঞ্জ নেন, খুব এলেবেলে অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এসে দুর্দান্ত অভিনয় করান। অবশ্য সবাই যে এই রিস্ক নেন এমন নয়। যেমন সত্যজিৎ রায়ের ছবিতে একেবারে এলেবেলে অভিনেতা অভিনেত্রীদের কোনোদিন মানিকদা অ্যালাউ করেন। আবার ঋত্বিক ঘটক খুব সাদামাটা, খুব খ্যাতনামা লোকেদের না নিয়ে খুব সাধারণ মানুষকে নিয়ে অভিনয় করেছে। তো বম্বেতে নতুনদের নিয়ে, মানে যাদের খুব নামধাম নেই তাদেরকে নিয়ে মানে একটা গোষ্ঠী ছিল, বিমল রায় গোষ্ঠী। তাদের দুজন ডিরেক্টর, পরবর্তী অধ্যায়ে দুজনের নাম আপনারা জানেন। একজন ঋষিকেশ মুখার্জি, তিনি ছবি করা মানে হচ্ছে কি কলকাতার গন্ধ থাকবে এবং কলকাতার কোনো না কোনো অভিনেতা তাতে অভিনয় করবেনই। এবং গুলজার ছিলেন ঋষিকেশের অ্যাসিস্ট্যান্ট, তিনি চিত্রনাট্য এগুলো লিখতেন। তা গুলজার কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি বাঙালি। তিনি পাঞ্জাব থেকে কিন্তু এদেশে এসেছিলেন রিফিউজি হয়ে, এবং এদেশে এসে তিনি রবীন্দ্রনাথের প্রেমে পড়েন। হিন্দিতে রবীন্দ্রনাথ পড়তে পড়তে একসময় তিনি দেখলেন যে এভাবে রবীন্দ্রনাথ পড়া যায় না, তিনি বাংলা শিখতে আরম্ভ করলেন, পরে বাংলাতে সমস্ত সাহিত্য চর্চা করতে আরম্ভ করলেন। এবং বিমল রায়ের কাছে যখন প্রথম গুলজারকে নিয়ে যাওয়া হয়, বলে একে কাকে নিয়ে এসেছিল, পাঞ্জাবি ছেলে, বলে না আমি বাংলা জানি। তিনি প্রথম ছবি করলেন যেটা মেরে আপনি, কি গল্প, তপন সিনহার আপনজনকে অবলম্বন করে ইন্দ্রমিত্রের, সেটাকে নিয়ে তিনি করলেন মেরে আপনি। এবং আমি বলবো যে আপনজন খুব ভালো ছবি, কিন্তু আপনজনের দুই অভিনেতা সমিত ভঞ্জ এবং স্বরূপ দত্তের থেকে কিন্তু গুলজারের ছবির বিনোদ খান্না এবং শত্রুঘ্ন সিনহা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়েছে। সেটা গুণ গুলজারের। এবং গুলজার অসম্ভব বাঙালি প্রেমী ছিলেন, তার বউ তো রাখি বাঙালিই ছিলেন, এখনো তিনি বেঁচে আছেন, তাকে দীর্ঘায়ু। তিনি হঠাৎ করে ভাবলেন যে পণ্ডিত মশাই, শরৎচন্দ্রের পণ্ডিত মশাই গল্পটি নিয়ে তিনি ছবি করবেন। তিনি শরৎচন্দ্র পড়তেন, রীতিমতো পড়েই ঠিক করেছেন। চিত্রনাট্য লেখা হলো, খালি পণ্ডিতের জায়গায়, শিক্ষকের জায়গায় তিনি ডাক্তার করে দিলেন। খুশবু বলে সেই ছবির নাম। তিনি হেমা মালিনীকে নিয়ে আসলেন, এসে পরিষ্কার বললেন যে তোমাকে এই ছবিটি এইভাবে করতে হবে, এটাতে তোমার কিন্তু অভিনয়ের ব্যাপার আছে, তুমি ইউ জাস্ট ফরগেট ইট, তুমি গান গাইবে, নাচবে, কিচ্ছু নেই। তোমার চরিত্রের মধ্যে একটার পর একটা অঘটন ঘটেছে এবং আলটিমেটলি তুমি তোমার হাজবেন্ডের কাছে ফেরত যাবে। হাজবেন্ডের চরিত্রে তিনি তার আগেই নিয়ে এসেছিলেন পরিচয়তে জিতেন্দ্রকে। তখন জিতেন্দ্র লাফাঙ্গা চরিত্র করতেন, লাফাচ্ছে ঝাপাচ্ছে। তিনি পরিচয় নিয়ে এসে জিতেন্দ্রকে দিয়ে দেখালেন যে পরিচয় জিতেন্দ্র অভিনেতা হতে পারে, তার মধ্যে অভিনয় আছে, এটা গুলজার প্রমাণ করেছিলেন প্রথম। আর হেমা মালিনীকে নিয়ে এসে তিনি খুশবু করলেন। অসাধারণ হেমা মালিনীর অভিনয়, মানে স্বামী পরিত্যক্তা এক রমণী, নিজের মনে থাকে, তারপরে ধীরে ধীরে তার স্বামী আরেকটা জায়গায় বিয়ে করে, তাদের যে সন্তান, তার স্ত্রী মারা যায়, সেই সন্তানকে নিজের ভাবে গ্রহণ করেন। এবং সেই যে ঘটনাবলী এবং তার সঙ্গে রাহুল দেব বর্মনের অসাধারণ কিছু গানের পরিপ্রেক্ষিত নিয়ে সে ছবিতে যেমন জিতেন্দ্র অসাধারণ অভিনয় করেছেন, তেমন হেমা মালিনী অসাধারণ অভিনয় করেছেন। হেমা মালিনী কিন্তু বাজারে পরিচিতি পেলেন সু অভিনেত্রী হিসাবে খুশবুতে প্রথম। এই খুশবু করতে করতেই গুলজার ঠিক করে ফেলেছিলেন তার পরের ছবিটাই তিনি করবেন কিনারা বলে, যেটা তো তিনি এই কম্বিনেশনটাকেই রাখতে চান। এবং তার মনে হয়েছিল যে জিতেন্দ্রকে কেউ ঠিক মতন ব্যবহার করতে পারেনি, হেমাকেও না। তিনি সরাসরি হেমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে কিনারার গল্প বললেন। তো গুলজারকে বলছি, গুলজার সাহেব এ তো সাংঘাতিক কঠিন ব্যাপার যে একজন ডান্সার, তার প্রেমিক মারা যাবে অ্যাক্সিডেন্টে, তারপরে তার চোখ নষ্ট হয়ে যাবে, তারপরে যে লোকটার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তার সঙ্গে যোগাযোগ হবে, সেই লোকটা তাকে নাচ গানের ফেরত আনবে। এ তো মারাত্মক গল্প। বলছে হ্যাঁ, এটা আমি একটা বাংলা গল্পের অনুকরণে নিয়েছি, তোমার কিন্তু ড্রেস, স্টাইল ইত্যাদি যেমন তুমি খুশবুতে বাঙালি আনা একটা এনেছিলে, সেরকম বাঙালি আনাটা এখানেও তোমার যেন একেবারেই থাকে।
হেমা বললেন, এটা আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং রোল, আমি জানি না আমি পারবো কিনা। বলে, তোমার অন্ধের রোল কিন্তু মোটামুটি 70%, আর 30% তুমি চোখে দেখছো, তোমাকে সেইভাবে অভিনয় করতে হবে, তোমাকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেবো, তোমাকে করতে হবে। এবং জিতেন্দ্রকে বললো যে তুমিও সহযোগিতা করো, তুমি তো আমার 2টো ছবি করেছো, তোমার তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বলে, জিতেন্দ্র বলছে, হ্যাঁ আমি পারবো, আমাকে সুযোগ দিন। অসাধারণ সেই ছবি। আর.ডি. বর্মনকে নিয়ে আসা হলো। আর.ডি. বর্মন এসেই প্রথম বললেন যে এই ছবিতে কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানো যাবে না, সব ক্লাসিক্যাল গান। লতা এবং তিনি নিয়ে আসলেন অন্য শিল্পীকে, এবং তিনি কিশোরকে পরিষ্কার জানিয়ে দিলেন যে ভূপেন্দ্র সিং গাইবে গানগুলো, তোমাকে দিয়ে একটা গান করাবো জিতেন্দ্র গলাতে, কারণ গানগুলো সব ক্লাসিক্যাল গান। তা সেইভাবেই কিন্তু তৈরি হলো সম্পূর্ণ ছবি। হেমা মালিনীর অন্ধ হয়ে ডান্স করা, আপনারা ছবিটা আরেকবার দেখে নেবেন কিনারা, দেখবেন যে হেমা মালিনীকে কখনো মনে হয়নি যে তিনি চোখে দেখতে পারেন। অন্ধের মতনই অভিনয় করেছেন এবং অন্ধের মতনই কিন্তু শেষ দৃশ্য অব্দি অভিনয় করে গেছেন। আপনি চোখের জল রাখতে পারবেন না শেষ দৃশ্য অব্দি, মানে এত ভালো অভিনয় করেছেন হেমা মালিনী। এবং শেষ পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেটা ইন্টেনশনাল না, ইন্দার চরিত্র, তার কাছেই নিজেকে সমর্পণ করবেন কিন্তু হেমা মালিনী। এবং সেই প্রেমটা একেবারে শেষ দৃশ্যে গিয়ে মিলনে পরিণত হবে। টোটাল ছবিতে প্রেম কিছু নেই, শেষ দৃশ্যে গিয়ে, শেষ দৃশ্যে কয়েক মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটস একটা প্রেম হবে, মিলন। ভাবতে পারেন? এইভাবে কিন্তু হেমা মালিনীকে অভিনয় শিখিয়েছিলেন যিনি, যার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত হেমা মালিনী, তিনি আর কেউ নন, গুলজার। গুলজার সাহেবকে এই অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রণাম জানাই। আপনি দীর্ঘজীবী হন, আপনি এখন আর ছবি করতে পারেন না, কিন্তু আপনার বেঁচে থাকাটাও আমাদের কাছে কিন্তু, আমাদের যারা আমরা এই রঙিন দুনিয়াতে রয়েছি তাদের কাছে কিন্তু মস্ত প্রাপ্তি। তাকে নিয়েও আমি এপিসোড করব, কিন্তু আজ নয়। আজ হেমা মালিনীর অভিনয় জীবনে আসা, অভিনয় শেখা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানাবেন। নমস্কার।